নমস্কার, আমি প্রসূন আচার্য। আপনারা দেখছেন প্রসূন আচার্য জার্নালিস্ট চ্যানেল। বন্ধুরা, অনেক তো বিজেপির ব্যাপারে আলোচনা হলো, এবার তৃণমূলের অভ্যন্তরে একটু আলোচনা করা যাক। সেই আলোচনার আমার মনে হয় সবচেয়ে প্রাসঙ্গিক দিক হচ্ছে ইলেকশনের রেজাল্ট বেরিয়েছে 4 মে, আর আজকে আপনারা যখন এই আলোচনা শুনছেন প্রায় 3 সপ্তাহ অতিক্রান্ত, এবং যা পরিস্থিতি দাঁড়িয়েছে, যা খবর আসছে, সেই খবরের দিকে নজর রেখে আলটিমেটলি কি দাঁড়াতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় কোন দিকে এগোবেন, সেটা নিয়ে কিন্তু পরিষ্কার একটু আলোচনা করার দরকার আছে। আদৌ কি তিনি বাউন্স ব্যাক করতে পারবেন, এ নিয়ে আমরা আগে আলোচনা করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভাইপোকে বাঁচাবেন না দলকে বাঁচাবেন, এমন একটা প্রশ্নের সম্মুখীন আজকে গোটা তৃণমূল কংগ্রেস পরিবার। দেখুন, গতকাল পুরসভা এবং বিধানসভায় যে ঘটনা ঘটেছে সেটা আনপ্রেসিডেন্টেড। পুরসভায় অধিবেশন ডাকা হয়েছিল, যেটার এখতিয়ার চেয়ারম্যান পার্সন মালা রায়ের, অথচ ঘরেই ঢোকা যায়নি, তালাবন্ধ ছিল। কাউন্সিলর্স ক্লাবে তারা মিটিং করেছেন, এবং সেইখানে কাউন্সিলর্স ক্লাবে যে মিটিং হয়েছে তাতে বহু সংখ্যক কাউন্সিলর তারা আসেননি। মমতা বন্দ্যোপাধ্যায় এরপর কাউন্সিলরদের নিয়ে তার কালীঘাটে বাড়িতে মিটিং করেন। তিনি সেখানে চড়া গলায় বলেন কেউ পদত্যাগ করবেন না, দরকারে আমরা মামলা করব। কিন্তু এর মধ্যেই 9 নম্বর বোরো চেয়ারম্যান একবারে মমতার পাড়ায় দেবলীনা বিশ্বাস, তিনি পদত্যাগ করেছেন। 137 জন কাউন্সিলর আছে তৃণমূল কংগ্রেসের, মিটিংয়ে উপস্থিত মাত্র 110 জন। শুধু তাই নয়, পুরসভার পরে বিধানসভা যদি দেখি, এখনো পর্যন্ত বিরোধী দলনেতার ঘর তারা পায়নি, বিরোধী দলই ঘর পায়নি, ঘর তালাবন্ধ। দেখুন, বিধানসভায় বিগত 3টে টার্ম আমি অধ্যক্ষ হিসেবে কাজ করে এসেছি, এবং এই 3টে টার্মে বিরোধী দলের যারা নেতৃত্ব দিয়েছেন তাদের দল থেকে একটা চিঠি পাওয়ার পরিপ্রেক্ষিতে আমরা তাদের সমস্ত অধিকার দিয়েছি। আমি অবাক হয়ে গেলাম যে আমাদের দল থেকে একটা চিঠি দেওয়া সত্ত্বেও কেন এই সমস্ত জিনিস চাওয়া হচ্ছে। রেজলিউশন, আমরা কোনোদিন রেজলিউশনের কপি চাইও নি, বা অন্য কারোর সই করা কোনো কাগজপত্র দেখতে চাইনি। আমরা বিশ্বাস করেছি, গণতন্ত্রকে বিশ্বাস করতে হয়। বিরোধী দল যদি একটা কিছু কাগজপত্র নিয়ে যায় এবং বিরোধী দলের পক্ষ থেকে তাদের দলীয় নেতৃত্ব যদি কোনো চিঠি দিয়ে পাঠান, তার একটা গুরুত্ব দিতে হয়, যেটা আমরা দিয়ে এসেছি। এবং আমি আরও অবাক হয়ে গেলাম, এইটা যিনি অ্যানাউন্স করলেন তাকে, যে যার অ্যানাউন্স করার কোনো অধিকার নেই। এখানে সচিবালয়ের জন্য সচিব, তিনি একটা এক্সপ্লেনেশন দেখালেন কাগজটা দিয়ে, আমি দেখে অবাক হয়ে গেলাম। আজ পর্যন্ত সচিবালয়ের কোনো সচিবের প্রেসের কাছে কোনো বিবৃতি দেওয়ার কোনো দৃষ্টান্ত আপনারা দেখাতে পারবেন না, এরা তারা কোনোদিন দেখায়নি। এখানে তাহলে বিধানসভা পরিচালনা করবে কি, সচিব পরিচালনা করবেন না স্পিকার পরিচালনা করবেন? সেখানে সিঁড়িতে বসে নয়, মেঝেতে বসে বিক্ষোভ দেখাতে হচ্ছে যে আমাদের ঘর খুলে দিতে হবে। 80 জন বিধায়ক, প্রেজেন্ট মাত্র 30 জন ছিলেন, পরে আরো 4 জন এসে জয়েন করেন। এবং এই বিধায়কদের যত বিক্ষোভ মিছিল তাতে দেখা যাচ্ছে, সমাবেশ বা তারা সেখানে যাচ্ছেন, সব জায়গাতেই সামনে কুণাল ঘোষ, তারই স্বর সবচেয়ে জোর শোনা যাচ্ছে। বাদবাকিরা, নয়না বন্দ্যোপাধ্যায়কে দেখা যাচ্ছে, শোভনদেব চট্টোপাধ্যায় অবশ্যই আছেন যিনি বিরোধী দলনেতা চুজ করেছেন, কিন্তু একটা ছত্রখান অবস্থা। এবং এই যে এমন একটা পরিস্থিতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির বাইরে যদি পুরসভার মিটিং দেখি, মমতার বাড়িতে তাও 137 জন কাউন্সিলরের মধ্যে 110 জন উপস্থিত ছিলেন, কিন্তু পুরসভার যে অধিবেশনের যে কথা মালা রায়, যেটা কাউন্সিলর্স ক্লাব, ওই কাউন্সিলর্স ক্লাবে দিনের পর দিন সাংবাদিকরা বসতো, আমরা বসতাম। আমি জীবনের সূচনা লগ্নে সাংবাদিকতায় ওইখান থেকে ললিত বরের ব্রিফিং নিয়ে করেছিলাম, তাতে বিরোধী দল, অন্যরা কাউন্সিলর্স ক্লাবে, মানে তারা সবাই বসতে পারে। 137 জনের মধ্যে মাত্র 96 জন ছিলেন, 41 জন সেখানে অনুপস্থিত ছিলেন। মানে গোটা ব্যাপারটা এমন একটা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে, তিনি বিধায়কদের মিটিং ডাকছেন, সেখানে সব বিধায়ক প্রেজেন্ট হচ্ছেন না। তিনি এমপিদের মিটিং ডাকছেন, সেখানে এমপিদের মধ্যে যে অবস্থা, কাকলি ঘোষ দস্তিদারকে তিনি লোকসভার
চিফ হুইপের পদ থেকে সরিয়ে কল্যাণ ব্যানার্জিকে দিয়েছেন। কাকুলি সেখানে লিখলেন যে দলের 40 বছর ধরে সেবা করার পুরস্কার পেলাম। তারপরে আমরা দেখলাম অনেকের সিকিউরিটি তুলে নেওয়া হচ্ছে, কিন্তু দিল্লি থেকে কাকলিকে অতিরিক্ত সিকিউরিটি দেওয়া হচ্ছে কেন্দ্রীয় সুরক্ষা বলে। সন্দেহ দানা বেঁধেছে তিনি কি তাহলে চলে যাবেন। শুধু এই ক্ষেত্রেই নয়, বিধায়কদের একটা সেকশন, মুসলিম বিধায়কদের একটা সেকশন, তাদের নিয়ে জল্পনা হচ্ছে তারা কংগ্রেসে জয়েন করতে পারেন। এমন পরিস্থিতি, মানে হালিশহর, ভাটপাড়া, বীজপুর, নৈহাটি ইত্যাদি পুরসভার যারা প্রতিনিধি, পুর প্রতিনিধি, তারা অনেকেই ইস্তফা দিয়েছেন। এটা নর্থ বেঙ্গলেও আমরা দেখতে পাচ্ছি তারা ইস্তফা দিয়েছেন। কোথাও কিছু চলছে না, অথচ 3টার ব্যবস্থা। শুধু তাই নয়, বিধাননগর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সব্যসাচী দত্ত, তার ওয়ার্ডে তৃণমূল হেরেছে 3000 ভোটে। সুজিত বসু নিজের ওয়ার্ডে হেরে গেছেন। ডেপুটি মেয়র অনিতার ওয়ার্ডে 2000 ভোটে হেরেছে। এরপরে ডক্টর শারদাত মুখার্জি, যিনি বিজেপির হয়ে জিতেছেন, তার জন্য আলাদা কোথায় ঘর হবে কাউন্সিলররা খুঁজে বার করছেন। দমদমে, দক্ষিণ দমদমে কোনটা তাদের যে অরিজিৎ বক্সি, তার জন্য তারা সবচেয়ে ভালো ঘর এই তৃণমূলের কাউন্সিলররাই পছন্দ করে, যে আমাদের বসবেন তো কোথাও একটা বিধায়ক এসে, তার জন্য অরিজিৎ বক্সির জন্য ঘরের চিহ্নিতকরণ হচ্ছে। বরানগরে আমরা দেখতে পাচ্ছি সজল ঘোষ 2 দিন ধরে সৌগত রায়ের উপস্থিতিতে প্রথম দিন, পরের দিন কাউন্সিলরদের নিয়ে মিটিং করছেন, কি করে পুরসভার অচল অবস্থা কাটানো যায়, কি করে মাইনে করি হয়, কি করে কন্ট্রাক্টরদের মাইনে হতে, সব মিলিয়ে একটা অদ্ভুত পরিস্থিতি। আমাদের দেশের আইন অনুযায়ী লোকসভা একটা দলের হাতে থাকতে পারে, বিধানসভা একটা দলের হাতে থাকতে পারে, পুরসভা আর একটা দলের হাতে থাকতে পারে, এবং প্রত্যেকটা নিজস্ব তার গতিতে চলবে। কিন্তু এমন একটা অবস্থা দাঁড়িয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায় সেই যে 25শে বৈশাখ ঘরের বাইরে বেরোলেন এবং সেখানে রবীন্দ্র জয়ন্তী পালিত হলো, যারা পালন করলো তারা অনেকেই কিন্তু তারপরে, আর আমি খোঁজ নিয়েছি, মমতা এই 10 তারিখ 11 তারিখের পর আজকে প্রায় 2 সপ্তাহের ওপর কেটে গেল, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে আর পদার্পণই করেন। বহু এমএলএ যাচ্ছেন না, এমপি তারা বলছেন আছেন, কিন্তু তারাও ঠিক মতো যাচ্ছেন না। এটার কারণটা কি? এটার কারণ প্রাথমিকভাবে অনুসন্ধান করতে গিয়ে যেটা পেয়েছি সেটা একটা অদ্ভুত। কাউন্সিলর থেকে শুরু করে এমএলএ, এমপি, এদের বেশিরভাগ অংশের ক্ষোভ অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে, এবং তাদের বক্তব্য অভিষেক ব্যানার্জি এবং তার এবি অফিস আর আইপ্যাক এরা মিলিয়ে পুরো প্রক্রিয়াটা তারা ডুবিয়েছে, এবং এই ডোবানোর কারণেই আজকে এই অবস্থা দাঁড়িয়েছে। এরা অধিকাংশ অভিষেক ব্যানার্জির নেতৃত্ব মানতে নারাজ, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে যে মিটিংগুলো হচ্ছে, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় বসে থাকছেন, তারা যেটা বলছেন সেটাই শোনা যাচ্ছে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি আজ পর্যন্ত একা রাস্তায় চলার ক্ষমতা দেখাননি, টোটাল পুলিশ প্রোটেকশনে থাকতেন, তার ডায়মন্ড হারবার মডেল কিভাবে ফেল করেছে আমরা সেটা দেখেছি। যে ফলতায় পুষ্পা ঝুঁকে গেছে, জাহাঙ্গীর সমর্পণ করেছে, শওকত হেরে গেছে, ডায়মন্ড হারবারের মিজারেবল অবস্থা, তিনি বেরোতে পারছেন না। এবং তার বাড়ির যে সামনে যে শান্তিনিকেতন বিল্ডিং 188 হরিশ মুখার্জি রোডের, সেইখানে লোকে যা খুশি তাই করছে, পাড়া প্রতিবেশীরা কিছু বলতে পারছে না। তিনি 121 কালীঘাট রোডের যে প্রপার্টি, সেটা নিয়ে কথা উঠেছে, বলা হচ্ছে তার নাকি 17টা প্রপার্টি, সত্যি মিথ্যে জানি না। সব মিলিয়ে এমন একটা অবস্থা। আমি একাধিক জনের সাথে কথা বলেছি, তারা বলছে বিড়ালের গলায় ঘন্টাটা কে বাঁধবে মমতার সামনে। মমতা ব্যানার্জির সামনে কেউ বলতে পারছেন না যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত তাদের সামনে থেকে একটা পেছনের সারিতে ঠেলে দিতে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে এখন তবেই মানুষ বেরোবে। অবস্থাটা এতটাই করুন যে বিভিন্ন 4টি যে টিম হয়েছে, যে জেলায় গেলে এমপিরা যাচ্ছেন, অন্যান্যরা যাচ্ছেন, কথা শুনছেন, যাদের অত্যাচারিত হয়েছে তাদের সাথে গ্রামবাসীরা বেরোচ্ছেন না। এই রকম মিজারেবল অবস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে 4.5 দশকের যে রাজনীতি, তাতে বোধহয় কোনোদিন হয়নি। মমতার দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম বলুন বা বিধায়কদের টিম বলুন, গ্রামে অত্যাচারীদের বাড়িতে যাচ্ছে আর গ্রাম থেকে লোক বেরোচ্ছে না, সঙ্গে লোক থাকছে না, এরম মিজারেবল অবস্থা কখনো হয়নি। এবং এই অবস্থার জন্যে কল্যাণ ব্যানার্জির মতো লোক থেকে শুরু করে একাধিক এমপি, অন্তত 6-7 জন এমপি সরাসরি দায়ী করছেন যে অভিষেক ব্যানার্জিকে এখন আর সামনে আনা যাবে না।
এমএলএদের বড় অংশ একই কথা বলছেন। আমি কলকাতা এবং কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলের কাউন্সিলরদের সাথে কথা বলেছি, তারাও একই কথা বলছেন। অর্থাৎ সকলের বক্তব্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব নিয়ে। কিন্তু এখনো পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এমন কোনো রকম সাইন দেননি যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তার যে স্বাভাবিক স্বভাবসুলভ ঔদ্ধত্য নিয়ে চলেন, যেভাবে গাড়ির ওপর দাঁড়িয়ে বিজয় থালপতির মতো প্রচার করেছেন নায়কের ভঙ্গিমায়, পুরোটাই কিন্তু ছিল পুলিশের ঘেরাটোপে। এটা মাথায় রাখতে হবে। মমতা বন্দ্যোপাধ্যায় ভুলে যাচ্ছেন তিনি কিন্তু নেত্রী হয়েছিলেন পুলিশের ঘেরাটোপে নন, তিনি নেত্রী হয়েছিলেন মানুষের ঘেরাটোপে। এই মানুষের ঘেরাটোপেই একজন নেতা থেকে একজন কর্মী থেকে নেতা হন, নেতা থেকে সর্বোচ্চ নেতৃত্বে যান। শুভেন্দু অধিকারীকে সঙ্গে নিয়ে আজকে যে শুভেন্দু অধিকারীর সাথে এত মত পার্থক্য, এবং শুভেন্দু অধিকারী তো একসময় দলের দ্বিতীয় ব্যক্তি ছিলেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুবনেতৃত্ব শুভেন্দুর হাত থেকে কেড়ে নেওয়ার আগে মাঝখানে স্টপ গ্যাপ হিসেবে সৌমিত্র খানকে করলেন, এবং যুবা বলে একটি সংগঠন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে করতে দেওয়া হলো এই 14 থেকে 16-র মধ্যে। এই সময়কালীন অবস্থা দেখেই তো আজকে আগামী মানে তার ওই সময়ে বুঝতে পেরেছিলেন যে তার আর সেকেন্ড ম্যান হওয়ার অবস্থা নেই। শুভেন্দু অধিকারী বুঝতে পেরেছিলেন, যে কারণে তিনি তলে তলে অন্যান্য পদ খুঁজছিলেন। 18 সালেও সঙ্গে ছিলেন মমতার, 19 সালেও ছিলেন, 20 সালে দলত্যাগ করলেন। কিন্তু এই পুরোটাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যে গড়ে তোলা হয়েছে, যেটা প্রশান্ত কিশোর একসময় বলেছিলেন টবের গাছ, এই গোটাটাই কিন্তু পুলিশ প্রোটেকশনে, গোটাটাই নেতৃত্বের একটা মহিমামণ্ডিত করা। অভিষেক ব্যানার্জি ফ্যান ক্লাব, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডায়মন্ড মডেল, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আলাদা করে সেবাশ্রম, এই গোটা ব্যাপারটা যেন দল বিচ্ছিন্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা ঘেরাটোপের মধ্যে চলছেন। কিন্তু মাথায় রাখতে হবে গোটা প্রক্রিয়াটাই হয়েছিল প্রশাসনকে সঙ্গে নিয়ে পুলিশ প্রোটেকশনের মাধ্যমে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমার নিজের অভিজ্ঞতা আছে, 2 বছর আগে 24-এ ওনার একটা মিটিং ছিল মধ্য কলকাতায়। আমাকে মধ্য কলকাতার মানিকতলা এলাকা থেকে হাঁটতে হাঁটতে যেতে হয়েছিল ধর্মতলায়, কারণ পুলিশ গাড়ি বন্ধ করে দিয়েছিল। উনি এইভাবেই চলাফেরা করতেন। মমতা বন্দ্যোপাধ্যায় আজকে যত অভিযোগ, আপনার দুর্নীতির অভিযোগ সঠিক বেঠিক পরে বিচার হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার ডাকা হয়েছে, তার শিখদের জেরা করা হয়েছে, কি কোনটা সত্যি কোনটা মিথ্যে, কালুঘাটের কাকুর গলার স্বর পরীক্ষা, নার্কো পরীক্ষা, তার ফরেন্সিক পরীক্ষা, সত্যি মিথ্যে, লিপস অ্যান্ড বাউন্স, কত টাকার সম্পত্তি, কোন বাড়িটা তার কোন বাড়িটা তার নয়, এগুলো তো সবই আদালতের প্রমাণ সাপেক্ষ। এই নিয়ে আমি এখানে বিস্তারিতভাবে মতামত দিতে পারবো না। কিন্তু এটা ঘটনা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারের 30-টারও বেশি, প্রায় 35টার অধিক যে প্লট রয়েছে কালীঘাট চত্বরে, এটা নিয়ে কিন্তু গণশক্তিতে সুদীপ্ত বসু লেখার পর কোনো আজ পর্যন্ত মামলা মকদ্দমা হয়নি। এবং সুদীপ্ত বসুর সাথে আমার কথা হয়েছিল, ওরা বলেছিল সমস্ত দলিলের সার্টিফাইড কপি আছে। পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিষয় নিয়ে যখন প্রশ্ন উঠল এবং তার বাড়ির বিভিন্ন ব্যাপারে যখন পুরসভা নোটিশ দিয়েছেন, গতকালই সাংবাদিকরা তাকে জিজ্ঞেস করতে তিনি উষ্মা প্রকাশ করেন। তার সেই ঔদ্ধত্য স্বভাবসুলভ এখনো কমেনি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় হ্যাভ টু টেকেন দ্য ডিসিশন। উনি যদি দলকে বাঁচাতে চান, তাহলে যেভাবেই হোক এই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা কিছুটা খর্ব করে তাকে সামনে নেতৃত্বে এগোতে হবে। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে এখন আর কেউ মানতে চাইছে না, এই সহজ সত্যিটা স্বীকার করতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইজ নট লাইক অখিলেশ যাদব, নট ইভেন তেজস্বী যাদব। ইলেকশনে তেজস্বী আসন কম পেতে পারে, ইলেকশন চলাকালীন কিন্তু তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং দিল্লিতে তাকে কোর্টে যেতে হয়েছে। তেজস্বী এমন অবস্থা যে অ্যারেস্ট হয়ে যেতে পারে, এই রকম একটা অবস্থাতেও কিন্তু সে গলার স্বর নামায়নি এবং প্রচার করেছে, এবং এখনো সাময়িক বিরতির পর আবার রাস্তায় নেমেছে, আবার বলছে। বাট অভিষেক ব্যানার্জির কিন্তু এই রকম কোনো অভিজ্ঞতা নেই। অভিষেক ব্যানার্জি কোনো বিরোধী অবস্থায় থেকে নেতা হওয়ার, যেটা শুভেন্দু অধিকারী অন্তত 2021 থেকে 2026 পর্যন্ত 5 বছরে করলেন, তার কোনো অভিজ্ঞতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেই। এইটা যদি মমতা বন্দ্যোপাধ্যায় না বোঝেন, তাহলে তার পক্ষে কিন্তু দল রাখবো না ভাইপো রাখবো এই সিদ্ধান্তে তিনি পৌঁছাতে পারবেন না। আর একটা জিনিস মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রাখতে হবে, তিনি যতদিন রাজনীতি করেছেন
একটা ন্যাশনাল পলিটিক্সের দুটো পার্টি, আইদার কংগ্রেস অথবা বিজেপি, তার পাশে দাঁড়িয়েছিল। তিনি যখন 1993 সালে রাইটার্স অভিযানের ডাক দিয়েছিলেন, তখন কংগ্রেস তার পেছনে ছিল। তিনি যখন আলাদা করে তৃণমূল কংগ্রেস গঠন করলেন 97 সালের শেষের দিকে, তখন বিজেপির সাথে গেলেন। বিজেপি সেন্টারে পাওয়ারে এলো, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সাথে ছিলেন। এবং সেইটা কিন্তু মাঝখানে 2001-এ বিচ্ছিন্ন হয়ে কংগ্রেসের দিকে গেলেও আবার তিনি বিজেপির দিকে চলে যান। একটি মাত্র সময় ওই 2004 থেকে 2006 হারার পর থেকে এই 2 বছর তার সাথে কংগ্রেসের সম্পর্ক ছিল না, মাঝখানে বিজেপিরও সম্পর্ক খুব ভালো ছিল না, যদিও 6-এ তিনি বিজেপির সাথে লড়েন। কিন্তু আফটার দ্যাট তিনি কিন্তু সম্পর্ক মেরামতি করতে থাকেন এবং তার পেছনে একটা বড় রাজনৈতিক দল বিজেপি শাসন ক্ষমতায় থাকা অথবা বিরোধী সাময়িক থাকায়, অথবা কংগ্রেস বড় অংশে শাসন ক্ষমতায় থাকায় 2011 তার ক্ষমতা আসার পেছনে কংগ্রেসের বিরাট ভূমিকা আছে। অর্থ সাহায্য করে, ইলেকশন করিয়ে, ইলেকশন কমিশনকে কড়া ইলেকশন করানো 2009, 2011, এটা তো মানতেই হবে। সেই অবস্থা কিন্তু নেই। মমতা বন্দ্যোপাধ্যায় এখন একেবারে একটা রিজিওনাল পার্টিতে পরিবর্তিত হয়েছেন। যে রিজিওনাল পার্টিগুলোকে নরেন্দ্র মোদী এবং অমিত শাহ অত্যন্ত টার্গেটেড হয়ে চলছেন। আপনারা জানেন হয়তো যে ইতিমধ্যেই শরদ পাওয়ারের যে এনসিপি, তার যে নেত্রী সুপ্রিয়া সুলে, শরদ পাওয়ারের কন্যা, তার সাথে ব্যাকআপ এন্ডে কথাবার্তা হচ্ছে। তিনি যেহেতু অজিত পাওয়ারের স্ত্রী সুনেত্রা পাওয়ার, যার বিরুদ্ধে এই সুপ্রিয়া সুলে লড়েছিলেন মহারাষ্ট্রে, তো সেই ক্ষেত্রে এমন কথাবার্তা হচ্ছে যে ভবিষ্যতে আর আমরা ওখানে পরস্পরের বিরুদ্ধে প্রার্থী দেব না এবং মহারাষ্ট্রের ইলেকশন পলিটিক্স অন্যদিকে টার্ন করতে পারে। বিজেপি ছোট ছোট রিজিওনাল পার্টিগুলোকে কিভাবে গ্র্যাব করেছে আপনারা দেখতে পাচ্ছেন। সেই ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের পেছনে কে দাঁড়াতে পারে? মমতার সাথে কংগ্রেসের, উনি সোনিয়া গান্ধীকে ফোন করেছেন, রাহুল গান্ধী সমর্থন করেছেন, সবই ঠিক, কিন্তু উনি এখানে কংগ্রেস পার্টিটাকে ভার্চুয়ালি তুলে দিয়েছেন। সিপিএম পার্টিটাকে এমন অবস্থায় নিয়ে গেছেন, তাদের কর্মীদের উপর এত অত্যাচার হয়েছে, পার্টি অফিস দখল হয়েছে, ভাঙচুর হয়েছে। যতই বিকাশ ভট্টাচার্য, অদিতি মুন্সি বা দেবরাজের কেস হাতে নিন না কেন, সিপিএম এর সাথে তৃণমূলের আপাতত কোনো রকম কোনো আন্ডারস্ট্যান্ডিং হওয়ার কোনো সম্ভাবনা নেই। এই পরিস্থিতিতে দলের যে এমএলএ বা এমপি বা কাউন্সিলর, যাদেরকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিদিন বাড়ির মিটিংয়ে ডাকছেন, আমি যা খবর পাচ্ছি তারা বেরিয়ে যাওয়ার পরে মন্তব্য করছেন ওইখানে বসে থেকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে তো আমাদের কোনো লাভ নেই, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দিয়ে হবে না। আপনারা জানেন এটা নিয়ে অলরেডি কুণাল ঘোষ, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা, তিনি এই নিয়ে স্বর্ণকমল সাহার পুত্র, এই 3 বিধায়ক অলরেডি প্রশ্ন তুলেছেন। এই প্রশ্ন যারা সামনে তুলছেন না, তারা পেছনে তুলছে। আমি জানি না মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই খবর আছে কি খবর নেই, কিন্তু মূল প্রশ্নটা যেখানে, মমতা বন্দ্যোপাধ্যায়কে আজকের পরিস্থিতিতে যদি দলকে বাঁচাতে হয়, তাহলে ভাইপোকে পেছনে নিয়ে যেতে হবে। ভাইপোর বিরুদ্ধে যে মামলাপত্র আছে, আর সেগুলোকে নিয়ে যদি তিনি ভাইপোকে রক্ষা করতে চান, তাহলে দলের কর্মীদের সঙ্গে পাওয়া যাবে না। দলীয় কর্মী এবং কাউন্সিলর তারা যেভাবে ব্যাকআউট করছে, আমি নর্থ বেঙ্গল থেকে খবর পাচ্ছি, একের পর এক জেলা, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, সেখানে ভার্চুয়ালি ধস নেমেছে তৃণমূল কংগ্রেসে এবং দলে দলে লোক কিছু বিজেপিতে চলে যাচ্ছে, কেউ আবার সিপিএমেও যাচ্ছে, কেউ ফরওয়ার্ড ব্লকে যাচ্ছে, কেউ আরএসপিতে যাচ্ছে, কারণ কোনো প্রোটেকশন নেই। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় তাদের প্রোটেকশন দেওয়ার অবস্থায় নেই। যখন দিনের পর দিন কংগ্রেসের কর্মীরা অত্যাচারিত হতেন, আমি নিজে দেখেছি সোমেন মিত্র, প্রদীপ ভট্টাচার্য বা অন্যদের সঙ্গে নিয়ে প্রতি সপ্তাহে যেতেন রাইটার্স বিল্ডিংয়ে, জ্যোতিবাবুর কাছে ডেপুটেশন দিতেন, কখনো বুদ্ধ ভট্টাচার্যের কাছে ডেপুটেশন দিতেন যে এদের ওপর অত্যাচারিত হচ্ছে, পুলিশ কেস নিচ্ছে না, এদের ফেরাও। মানুষ ভূঁইয়া যেতেন। কিন্তু আজকের যে পরিস্থিতি, তাতে ডেপুটেশন দিয়ে এদের ঘরে ফেরানোর অবস্থাতেও নেই, কারণ একটা উল্টো দিক থেকে একটা প্রতিহিংসা পরায়ণ তারা দল ক্ষমতায় এসছে, যারা তৃণমূল কংগ্রেসে কোনোভাবেই মুখে যাই বলুন না কেন, বিজেপি চলছে 3-4 রকম পলিসি নিয়ে। একরকম শ্রমিক ভট্টাচার্য, সে অত্যন্ত সুললিত কণ্ঠে সবাইকে নিয়ে একটা অহিংসার বাণী প্রচার করছে। শুভেন্দু অধিকারী, তিনি একদিকে রাজধর্মের কথা বলছেন, অন্যদিকে মাইনরিটিদের একেবারে কর্নাট করে দেওয়ার
অন্যান্য পলিসি কিভাবে আনা যায় সেগুলো ইমপ্লিমেন্ট করছেন। এই অবস্থায় দিলীপ ঘোষ বলছেন যে গরুর পিঠে হাত বোলান, তাতে আপনার ব্লাড প্রেশার কমে যাবে। অর্থাৎ বিজেপি সব রকম অবস্থার প্রয়োগ করছে এবং এইটা সবচেয়ে বেশি প্রয়োগ তারা তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধেই করছে, কারণ তারা চায় একটু বিরোধী স্পেস, একটু অক্সিজেন সিপিএমকে দিই, যাতে সিপিএম কিছুটা বাড়ে, তৃণমূল কংগ্রেস কবে। এবং সেইটা যদি হয় তাহলে ভোট পার্সেন্টেজে পরবর্তী 2029 তারা আরও জাম্প করবে এবং 42টার মধ্যে প্রায় 40টা আসন তারা জয়ের স্বপ্ন দেখছে। এবং 22টা লোকসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস এই ভোটের নিরিখে হেরে গেছে 29 জনের মধ্যে। মাইন্ড ইট, 7টি লোকসভা কেন্দ্রে তারা এগিয়ে আছে, 22টি লোকসভা কেন্দ্রে তারা হেরে রয়েছে। এখন এই 7টাও কি তারা রক্ষা করতে পারবে? প্রশ্ন এটা। কিন্তু সবার থেকে বড় প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়কে যদি দল রক্ষা করতে হয় তাহলে ভাইপোকে আপাতত গোডাউনে পাঠাতে হবে। ভাইপোর কেস মামলা অন্যান্য কিছু সেগুলো কি হবে সেটা তাকে বুঝতে হবে, কারণ অলরেডি সঞ্জয় বসুর কোম্পানি, যেটা তার নিজস্ব ল ফার্ম অভিষেক ব্যানার্জি দেখতেন, তারা এই সময় কাগজেরও মালিক। এবং যেভাবে এই সময় কাগজটা কে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি লেখা ছাপা বন্ধ হয়ে গেছে, তাতে অত্যন্ত পরিষ্কার যে তার ঘরের লোকেরাও তার সাথে নেই। আমরা দেখছি যে মডার্ন ডেকোরেটরসের মন্টু সাহা, তিনি বলছেন টাকা পাননি, আমি চলে যাব। একের পর এক মানে চেয়ার সরবরাহ করছেন না মমতার বাড়িতে, মানে চলে যাব বলতে কি, চেয়ার সরবরাহ করছেন না অনুষ্ঠানে বলছেন, এবং তার বাড়িতে নাকি এর অফিস ছিল তৃণমূল কংগ্রেসের, ছাড়তে বলেছেন। অর্থাৎ কর্মী সাধারণ লোক যারা সঙ্গে ছিল, পরমব্রত চট্টোপাধ্যায় দেউচা পচামিতে ওখানে কি ডিল, মানে গ্রামবাসীদের বোঝানোর জন্য 2 লক্ষ টাকা করে মাইনে পেতেন, তখন বিয়েও করেননি, অনুপমের বউকে প্রেমও করেনি, কিছুই না, তখন মমতা মন্ত্রী ছিল। আজকে সে উল্টো কথা বলছে। সবাই এরম বলবে, সবাই এরম করবে, সুতরাং ডিসার্টেড হয়ে যাবে। কিন্তু মমতা এই পরিস্থিতিতেও মমতা বন্দ্যোপাধ্যায়ের যে অনুগত এমএলএ যারা রয়েছেন তাদেরকে যদি তিনি ধরে রাখতে চান, অনুগত এমপি যারা রয়েছে তাদেরকে যে তিনি যদি ধরে রাখতে চান, তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অবশ্যই তাকে একেবারে ব্যাকরুমে নিয়ে যেতে হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথা কেউ শুনতে চাইছে না। আমি যত সাধারণ লোক, তৃণমূলের কর্মী, কাউন্সিলর, এমএলএ, এমপির সাথে কথা বলেছি, তাদের একটাই কথা, দিদিকে দল বাঁচাতে গেলে ভাইপোকে ছাড়তে হবে, আর ভাইপোকে বাঁচাতে গেলে দল ছাড়তে হবে। এই রকম একটা পরিস্থিতিতে এসে পৌঁছেছে। সকলে ভালো থাকবেন, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।